দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আর্থিক বিবরণের যে বিষয়টি আলোচনা করার কথা ছিল সেটি ছিল ইজারা সম্পদের অবলোপন এবং সম্পদের যদি প্রারম্ভিক মূল্যায়ন করতে বলা থাকে প্রশ্নে, যে সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো, তাহলে সেটা কিভাবে তোমরা নির্ণয় করবে তা তোমাদের সাথে আজকে আলোচনা করার কথা ছিল আমার। তো তোমরা এখনো পর্যন্ত যেহেতু ক্লাসে কেউ জয়েন করোনি, তো আমি তোমাদেরকে ক্লাসের কিছু একটা অংশ সে বিষয়টি আলোচনা করে তোমাদের আপলোড করে দেব। তোমরা সেখান থেকে দেখে নিও, আশা করি তোমাদের কিছু না কিছু অবশ্যই হেল্প হবে। তো দেখো, আমি এখানে একটা উদ্দীপক তোমাদের সামনে দাঁড় করিয়েছি। মাহাদি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 10 লাখ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। তো তোমরা জানো যে শেয়ার ইস্যু করার সময় শিখেছো, কোম্পানি যে পরিমাণ মূলধন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পায়, পারমিশন পায় কোম্পানি ওপেনিং এর জন্য, তো সেই অর্ডারকৃত বা অনুমোদিত বা নিবন্ধিত মূলধনকে আমরা বলি অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন। অর্থাৎ এই কোম্পানির সর্বোচ্চ মূলধনের পরিমাণ হবে 1 কোটি টাকা, যতক্ষণ না পর্যন্ত সে আবার এটাকে তার অ্যাপিলের মাধ্যমে বৃদ্ধি করবে। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া আছে। প্রথমে লেখা আছে ডেবিট দিকে ব্যাংক জমার উদ্বৃত্ত। তো তোমরা জানো ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে এটি প্রতিষ্ঠানের জন্য একটি চলতি সম্পদ। রয়েছে 8% বিনিয়োগ। বিনিয়োগের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিনিয়োগ কখন করা হয়েছে, কোম্পানির পক্ষ থেকে বিনিয়োগটা কখন করা হয়েছে এটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে তোমাদের। যেমন এখানে বিনিয়োগ বলা আছে 1/7/2018, অর্থাৎ 18 সালের জুলাই মাসের 1 তারিখে বিনিয়োগ করা হয়েছে। সুতরাং এই 18 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে বিনিয়োগের সুদ নির্ণয় করতে হবে। কারিমা আসছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ কারিমা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের বাকিরা ক্লাস করে না কেন কারিমা? ওদের সাথে কি যোগাযোগ হয় কারিমা? স্যার আমার তো যোগাযোগ হয়নি এখন, আচ্ছা আমি গ্রুপে মেসেজ দিচ্ছি। ক্লাসে এইভাবে ম্যাডামরা হতাশা ব্যক্ত করে যে মেয়েরা ক্লাসে আসে না, ক্লাসে আসে না। আজকে দিয়ে আমার ক্লাস, তুমি না আসতে তো কেউ ছিলই না। তো যাক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, আসছো ভালো হয়েছে। তো তোমার অন্তত শিখা হোক। যারা না আসছে, তাহমিনা তো আগে ক্লাস করতো, তাহমিনা কেন ক্লাস করে না এখন? তাহমিনা কি অসুস্থ নাকি? স্যার বলতে পারি না আমি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটা উদ্দীপক নিয়ে কথা বলতেছিলাম, একা একাই বলতেছিলাম। এখন তুমি আসছো ভালো হয়েছে, এটা অন্তত কিছু উত্তর পাবো। দেখো কারিমা, এখানে বিনিয়োগ লেখা আছে 8% বিনিয়োগ 1/7/2018। হ্যাঁ, 17,50,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। আর অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2018। অঙ্ক হচ্ছে 31 ডিসেম্বর 2018, আর বিনিয়োগের কথা বলা আছে 1/7/2018। এক্ষেত্রে বিনিয়োগের সুদরা কয় দিনের হবে তুমি বলতে পারবা? কারিমা কইতে পারবা তুমি? স্যার 7 মাসের। 7 মাসের। 7 মাসের কেমনে হইলো?
পরীক্ষার সময় কিন্তু কারিমা এই বিষয়গুলো চট করে উত্তর করতে পারতে হবে। তুমি যদি এই সব জায়গায় যদি মনে করো অনেকক্ষণ অপেক্ষা করো, বসে থাকো, গবেষণা করো, তাহলে কিন্তু পরীক্ষার সময় পাবে না। এই জন্য এগুলো ক্লাস থেকে, মানে বাসায় থেকে এবং ক্লাসে স্যারদের সাথে কথা বলে কিন্তু বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যেতে হবে। যদি একদম ক্লিয়ার হয়ে যাও, তাহলেই পরীক্ষায় তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারবে। এই যে তুমি বললা 7 মাসে, তুমি কি চিন্তা করে 7 মাস বলেছো, একটু আমাকে বলো, শেয়ার করো। 7 মাস কেমনে হলো? স্যার এই যে বিনিয়োগের পাশে তারিখটা দেখে এটা হচ্ছে 2018 ওয়ালাইকুম সালাম। সালের, হ্যাঁ, আর রেয়া মিলটা মেন হচ্ছে 2017 সালের ডিসেম্বরের 31 তারিখ, মানে হচ্ছে 2018তেই পড়ে যায় এটা, আর তাই আর কি। আচ্ছা, এখানে একটু কারেকশন করে দিই আমি, কারিমা, তাহলে তোমার জন্য সহজ হবে। কারেকশনটা হলো, স্যার ব্লুটা এটা হইলো, এটা আছে না, এটা 2018 হবে। তাহলে তোমার জন্য সহজ হবে। স্যার তাহলে ইজারা সম্পদ ইজারা সম্পদ, ঠিক আছে। তোমার স্যার 5 মাসের হবে। 5 মাসের হবে। ইয়াসনা, এরে জি তাহমি, স্যার। 5 মাসের শুধু বিনিয়োগে। তাহমিনা, তুমি আসছো নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। অসুস্থ ছিল নাকি? জি স্যার, অসুস্থ ছিলাম আর বাসায়ও মেহমান আসছিল, তাই আর ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি। আরে এতগুলা মেহমান আসে, তো আম করে দাওয়াত দিত সবাই রে। আমরা সবাই বেড়াতে যাইতাম লাগে। জি স্যার, স্যার নেক্সট টাইম করোনার পরে যাব না, করোনার মধ্যে না। এই ওরা ইয়াসনা তাহলে শোন, আমাদেরকে বাসায় ঢুকতেই দিবে না। ইয়াসনা শোনো, করোনার মধ্যে বেড়াইলে, জি স্যার। দাওয়াত খাইলে করোনা হবে না, বুঝছো? কারণ ভালো ভালো খাইলে ওমা দুর্বল থাকলে স্যার, করোনা হয়। এই থিওরি আপনি প্রধানমন্ত্রীর সামনে বললেন না, তাহলে আজকে আপনি ধরে নিয়ে যাবে। আর ধরে নিয়ে গেলে তো ভালো, নিয়ে তো খাওয়াইবো খাওয়াইবো, ভালো ভালো, বোঝো নাই? স্যার মায়ের খাওয়াবে না ভাত খাওয়াবে, ওইটাই হচ্ছে ঝামেলা। না না, মারবে না, মারবে কেন? আমরা তো আর অন্যায় করি নাই। দাওয়াত খেতে চেয়েছি, দাওয়াত খাওয়া তো আর অন্যায় না। ওটাই তো স্যার, কিছু বললেই তো দোষ। তা অবশ্য ঠিক। যদি যদি আমাদের কথা পছন্দ না হয় তাইলেই দোষ, পছন্দ হলে সমস্যা নেই, খারাপ বললে অসুবিধা জি নেই। স্যার। হ্যাঁ। যাই হোক, শোনো, জি স্যার। যাক আলহামদুলিল্লাহ, তোমরা এখন ক্লাসে আসছো, ক্লাস করতে এখন ভালো লাগবে। আমি তো একা একা ক্লাস করতেছিলাম, কিছুক্ষণ পরে কারিমা এলো, তারপরে ইয়াসনা এলো, এখন তাহমিনা আসছে, একটু পরে মনে হয় রামিসা আসতে পারে। আর আসার চান্স নাই স্যার। কেন? স্যার 10 পর্যন্ত হচ্ছে যারা আসে তারা এসে যায়। ভাবলাম তোমার কাছে আবার বলে গেল কিনা যে আমি কোথাও চলে যাচ্ছি। না না স্যার, এটা তো আমার কাছে বলবেন তাই না। হ্যাঁ কারিমা, এটা হচ্ছে 1/7 বলতে তুমি কোন মাসকে বুঝেছো বলো তো কারিমা? 1/7 মানে কি? স্যার জুলাই মাস। জুলাই মাস। 1/7 বলতে বোঝায় জুলাই মাসের 1 তারিখ। এবার জুলাই মাস থেকে গণতে শুরু করো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নভেম্বর, ডিসেম্বর, কয় মাস হলো? 6 মাস। 6 মাস। স্যার 6 মাস। শোধ হবে 6 মাসে, 5 মাস হবে না, 7 মাসও হবে না। তো তোমরা তারিখটা দেখে আগে স্পষ্ট খেয়াল করবা যে তারিখটা কোন মাস থেকে দেওয়া। এটা যদি বলতো 31/7 বলতো, যদি 31/7, যদি বলতো 31/7, তখন আমরা ধরতাম জুলাই মাসের শেষ, আগস্ট থেকে শুরু, তখন হয়তো 5 মাস। অথবা যদি বলতো 1/8, আগস্ট মাসের 1 তারিখ, তাইলে হয়তো 5 মাস। তো জুলাই মাসের 1 তারিখ দেওয়া, সেহেতু এখানে জুলাই মাসটা সহগন্ত হবে, আর জুলাই মাস সহগণে শোধ হবে এখানে 6 মাসের। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। বলে স্যার আরেকবার একটু বলে দিবেন প্লিজ। বলে দেবো,
এখানে বলছে বিনিয়োগ 8% বিনিয়োগ, লেখা আছে 1/7/2018। এই কথার অর্থ হইল 2018 সালের জুলাই মাসের 1 তারিখে বিনিয়োগ করা হয়েছে। আর আমরা হিসাব করতেছি 18 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে। তোমাকে চিন্তা করতে হবে যেই তারিখে বিনিয়োগ করেছে আর আমরা যেদিন হিসাব করতেছি দুইটা সময়ের মধ্যে পার্থক্যটা কয়দিন, সময়টা কয়দিন। তাহলে সময়টা হলো জুলাই, যেহেতু 1 তারিখ, তাহলে জুলাই মাস সহ করতে হবে। জুলাই মাসে যদি 31 তারিখ হইতো, জুলাই মাসটা বাদ দিয়ে গণনা লাগতো। তো কেন যেহেতু স্যার 31 হলে কেন বাদ দিব আমি? 31 মানে কি জুলাই মাস শেষ না? জি স্যার। জুলাই মাসের 31 মানে কি জুলাই মাস শেষ হয়ে গেল না? জি স্যার। জি স্যার। ও এইজন্য এবার বুঝছি, আমি মনে ও হ্যাঁ এবার বুঝছি স্যার। মানে এখানে এক দিছে, এজন্য আমরা জুলাইটা ধরবো, 31 জুলাই ধরবো। যেহেতু জুলাই মাসের 1 তারিখ, তাই জুলাই মাসের সহ গণবা। আর জুলাই মাস সহ গণলে 6 মাস হয়, এজন্য সেখানে সুদ ধরবা 6 মাসের। বিনিয়োগের জি স্যার। 8% সুদ ধরে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। কিন্তু তাহলে স্যার ওটা তো 2016-র জন্য আমি 6 মাসের ধরবো, আমি তো এখন 2018-র জন্য পুরো 1 বছরেরটাই ধরবো। 2016 কোথায় পাইলা? এখানে কি 16 আছে? না সরি, 2018। 18। 2000 বিনিয়োগ 18, আবার হিসাব শেষও 18, সুতরাং 6 মাসের সুদ এখানে হবে। তাহলে বিনিয়োগের বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা জিনিসটা আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে যে আলোচনার আমার মুখ্য উদ্দেশ্য, সেটা হলো ইজারা সম্পদ। ইজারা সম্পদ কি জিনিস, কে বুঝতে পারবা? তাহমিনা, কারিমা, ইয়াসনা, ইজারা মানে কি? স্যার ইজারা মানে হচ্ছে কিছু একটা হচ্ছে কয়েক বছরের জন্য ভাড়া নিয়ে, মানে হচ্ছে কয়েক বছরের জন্য নিয়ে সেটাকে ইউজ করে এরপর আবার যত বছরের জন্য নিবে ওই বছরের পর ওটা ফেরত দিয়ে দিবে। ফেরত মানে দিয়ে আমি দিবে। এভাবে মনে রাখছি স্যার। আচ্ছা, না তোমার মনে রাখা ঠিক আছে। মানে কথার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট টাকায় সম্পদের মালিকানা পাওয়া, একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন এখানে মালিকানা পাচ্ছে 10 বছরের জন্য। ইজারা সম্পদ 10 বছরের জন্য মালিকানা পাইছে কোন সাল থেকে? 2016 সাল থেকে। 16 সালের জুলাই মাস থেকে মালিকানা পাইছে 10 বছরের জন্য। তো এরকম সম্পদগুলো, যেগুলো ইজারা সম্পদ, একটা সময়ের জন্য মালিকানা পাওয়া যায়, সময় যতই চলে যায় ওই সম্পদের মূল্য ততই কমে যায়। ইজারা সম্পদের সময় যত অতিবাহিত হবে তার মূল্য তত হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে। তো এটা 2016 সালে ইজারাটা নিয়েছে, 16 সালের কোন মাসে? জুলাই মাসে। আর আমাদের এই প্রতিষ্ঠানের মানে এই কোম্পানির যেহেতু একটা কৌশল হচ্ছে, ট্রেন্ড হচ্ছে এরকম যে তারা প্রতি বছর ডিসেম্বর মাসের 31 তারিখে হিসাব করে। হিসাবটা কবে করে? ডিসেম্বর মাসের 31 তারিখে। তো যেহেতু এখানে ডিসেম্বর মাসের 31 তারিখে হিসাব করা হয় আর ইজারাটা নিছে 2016 সালের জুলাই মাসে, তাহলে নিশ্চয়ই 16 সালের ডিসেম্বরে একবার হিসাব করেছে, 17 সালের ডিসেম্বর মাসে একবার হিসাব করেছে, আর 18 সালের ডিসেম্বর মাসে এখন আমরা হিসাবটা করব। তোমাদের কাছে আমার প্রশ্ন, 18 সালের হিসাবটা করার আগে আমরা কত বছরের হিসাবটা করেছি ইজারা নেওয়ার পর থেকে? দেখো বলতে পারো অঙ্ক অঙ্ক তো 2018-র আর ইয়া করা হয়েছে 2016-তে। তার মানে আমি তো এখানে পুরা 1 বছরটাই ধরতে পারি, কারণ ওখান থেকে 6 মাস। আর এরপরে হচ্ছে 2017-তে 1 বছর, 1 বছর। এরপর 2018-তে পুরা 1 বছরই ধরবো। 18 তো এখনো হিসাব করি নাই, করবো। তো 18 হিসাব ও করার আগ হ্যাঁ, ওই পর্যন্ত, 18 হ্যাঁ, হিসাবের আগ পর্যন্ত কয়দিন হিসাব করেছি? 1.5 বছর। 1.5 বছর। ভেরি গুড, ভেরি গুড। 1.5 বছর মানে 1.5 বছর, 1 বছর 6 মাস। জি স্যার। তো যেহেতু আমরা 1.5 বছর হিসাব করেছি, তাহলে ইজারা সম্পদের মূল্য 1.5 বছর কমে গেছে, 1.5 বছরের মূল্য হ্রাস পেয়েছে, 1.5 বছরের অবলোপন হয়েছে।
তো যেহেতু 1.5 বছর চলে গেছে, 1.5 বছরের মূল্য হ্রাস পেয়েছে, আর আমরা ইজারা নিয়েছিলাম 10 বছরের জন্য, 18 সালে আইসা রেওয়া মিলে যে ইজারা সম্পদ আছে, তোমাকে মনে রাখতে হবে এই সম্পদের মূল্য, এই সম্পদের বয়স বা এই সম্পদের মেয়াদ আছে আর 1.5 বছর বাদ দিয়ে 8 বছর 6 মাস মানে 8.5, 8.5 বছর। আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে স্যার রেওয়া তাহলে তো এরকম হবে যে 17 লক্ষ ডিভাইডেড বাই 10 ইন্টু 1.5। না 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 না, 17 লক্ষ কিন্তু ওই 1.5 বাদ দেওয়ার পরে এখন 17 লক্ষ হবে 8.5, 17 লক্ষ ডিভাইডেড বাই 8.5। আচ্ছা স্যার, এটা কি এরকম যে সামথিং ইন্টু এক্স, না এক্স ইন্টু 1.5? আচ্ছা স্যার, এটাকে আমাকে হচ্ছে বীজগণিতের ভাষায় একটু বুঝাই দেন না। যদি বীজগণিতের ভাষায় বলো তাহলে আমরা বলবো যা ধরি ইজারা সম্পদ ইজ ইকুয়াল টু এক্স, ইজারা সম্পদ ইজ ইকুয়াল টু কি এক্স। এক্স, তাহলে এক্স এর মূল্য আমরা ধরবো 17 লক্ষ টাকা। কত ধরবো? 17 লক্ষ টাকা ধরবো না? এক্স ইজ ইকুয়াল টু 17 লাখ, এক্স ইজ ইকুয়াল টু কি 17 লাখ। তাহলে আমরা বলবো 1.5 এটা ছিল আমাদের বর্তমান যে সময় রয়েছে, আর যে সময় অতিবাহিত হয়েছে এটা হচ্ছে 1.5। তাহলে আমরা 1.5 এর যে মূল্য এটা যদি বের করি তাহলে 17 লক্ষ সমান 8.5, বাট এক্স এর মূল্য কিন্তু 17.5 নয়। এক্স ইজ ইকুয়াল টু বলবো 17 লক্ষ ডিভাইডেড বাই 8.5, 17 লক্ষ ডিভাইডেড বাই 8.5 ইন্টু 10, কারণ 10 হচ্ছে আমার মোট ইজারা, মোট বছর, মোট সময়। তাহলে তুমি যখন 8.5 দিয়ে ভাগ করবা আর 10 দিয়ে গুণ দিবা তখন তুমি টোটাল সম্পদটা পেয়ে যাবা, টোটাল ইজারার মূল্যটা পেয়ে যাবা। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ইজারা সম্পদ যে 17 লক্ষ টাকা রয়েছে এটার বর্তমান মূল্য হচ্ছে 8.5 বছর। তাহলে আমরা যদি 1 বছরের অবলোকন করি সেহেতু রে কিছু হ্যাঁ একটা স্যার আচ্ছা ইয়াস না, তোমার রুল কত? ইয়াস না রুল কত? তাহমিনা 16, 205, 225 আর ইয়াস না রুল কত বলো? তোমার কথা তো শুনতে পাচ্ছি না কারিমা। 235। 235, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। মানে অ্যাটেন্ডেন্স নিতে হবে তো, হাজিরা দিতে হবে। যাই হোক, খেয়াল করে শোনো, এই কথাটা আমি আবার তোমাদের একটু স্পষ্ট করছি যে ইজারা সম্পদের বেলায় যেহেতু 10 বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে, তো 10 বছরের মধ্যে অলরেডি 1.5 মানে 1.5 বছর সময় অতিবাহিত হয়েছে, অবলোপন হয়েছে। বর্তমান যে টাকাটা আছে 17 লক্ষ টাকা, এটা হলো 8.5 বছরের টাকা। এখানে ক নম্বরে একটা প্রশ্ন করেছি, তোমরা দেখো যে ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো, ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। এটা আমি তোমাদের এখানে বের করে দেখিয়েছি। দেখো, ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য 17 লক্ষ ভাগ 8.5। 8.5 কেমনে পাইলাম? যেহেতু 10 বছরের মধ্যে 1.5 মানে 1.5 বছর চলে গেছে, তাহলে বাকি যে মূল্যটা আছে এটা 8.5 বছর, 8.5 বছর। এই জন্য 17 লাখ ভাগ 8.5 গুণ হলো 10, তাহলে পাইলাম 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা হচ্ছে ইজারার প্রারম্ভিক মূল্য। অর্থাৎ সর্বপ্রথম যে মূল্যে ইজারা নিয়েছিলাম তার মূল্য ছিল 20 লক্ষ টাকা।
বলো তোমরা বুঝছো নাকি বুঝো নাই? আমি না বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝেছি। কারিমা? জি স্যার। ধন্যবাদ। মায়মনা তো অনেকদিন পরে আসছো ক্লাসে। মায়মনা তুমি কেমন আছো তুমি বলো দেখি মায়মনা? আচ্ছা ঠিক আছে, খেয়াল করে শোনো। তাহলে ইজারাটা কিন্তু পরীক্ষার প্রশ্নে আসবে, মনে রেখো। এটা কিন্তু সামনে যে পরীক্ষা নিব, পরীক্ষার মধ্যে দিব, অতএব খেয়াল রেখো। এরপরে দেখো এখানে স্যার কোন পরীক্ষা? সামনে আমাদের পরীক্ষা হবে না, আমার টেস্ট পরীক্ষা হবে না, মডেল টেস্ট হবে। হবে স্যার, কেন হবে স্যার? হবে না কেন আমারে বলো? মানে স্যার হতে, পরীক্ষা কেন হবে, স্যার হতে হবে? এটা কেমন মানে হচ্ছে আশ্চর্য কথা! আমাদের বাসায় পরীক্ষা নেই স্যার। বাসায় নিব, কিন্তু পরীক্ষা তো হবে। আর যদি মনে করো, পরীক্ষা হবে। আর যদি মনে করো তো আমাদের শিক্ষামন্ত্রী যদি স্যার আমাদের কলেজ খুলবে। শিক্ষামন্ত্রী যদি সদয় হন, তাহলে তো 12 তারিখে 13 তারিখে খুলে দেবে। না স্যার, জীবনেও খুলবে না স্যার। তো তুমি কি চাও জীবনে না খুলুক? জি স্যার। তুমি কি চাও নাকি জীবনও না খুলুক কলেজ আর? না স্যার, আমি সত্যি চাই না আমাদের এখন কলেজ খুলুক। স্যার দেখেন, কলেজ খুললে করোনা টরোনা আরো বেড়ে যাবে। দরকার নেই স্যার। কি দরকার শোনো, স্যার করোনা করোনা বাড়ার? একটু করোনা করোনা করোনার জন্য যাক, আগে যাক, একেবারে চলে যাক, আমরা বড় একটু হয়ে যাই। করোনা থেকে মানুষকে মাফ করে মুক্ত করে। এভাবে ঘরে বসে থাকলে যে করোনা তোমাকে ধরবে না, আমাকে ধরবে না, এটা কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই। হ্যাঁ, আমরা সাবধান থাকবো, না সচেতন না স্যার, থাকবো। আপনি আমার না হয় ধরবে না, কিন্তু অন্যরা যখন, যারা একটু বেশি বয়স্ক, যাদের বাসায় বয়স্ক আছে, তাদেরকেই না ধরবে। না, বয়স্ক মানুষ তার কলেজ আসে না, বয়স্করা কি কলেজ আসে? তাই স্যার দরকার নেই এখন কলেজ খোলা। স্যার আপনাকেও যদি জিজ্ঞেস করে, আপনিও বললেন কলেজ খোলার দরকার আচ্ছা নেই। খেয়াল করে এখন অঙ্কে মনোযোগ দাও। কলেজ যখন খুলবে, সরকার যখন সিদ্ধান্ত দিয়ে দিবে, তখন আমরা যাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, ইজারা সম্পদের ব্যাপারটা তোমরা সবাই বুঝছো। আচ্ছা, প্রারম্ভিক মজুদ পণ্য, এটা তোমরা জানো, এটা প্রত্যক্ষ ব্যয়। পণ্য ঠিক আছে ক্রয়, স্যার। এটাও প্রত্যক্ষ ব্যয়। ভাড়া, বলো তো এটা কোন ধরনের ব্যয়? ভাড়া পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, ভেরি গুড। বিমা সালামি পরিচালন ব্যয়। মজুরি ও বেতন, এটা কোন ধরনের ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। মজুরি বেতন বেতন, ব্যয়। হ্যাঁ না সরি, প্রত্যক্ষ ব্যয় হবে। হ্যাঁ, এটা প্রত্যক্ষ ব্যয়। এটা এটার মধ্যে একটু বিষয় আছে, খেয়াল রাখতে হবে তোমাদেরকে। যদি মজুরি আগে লেখা থাকে তাহলে প্রত্যক্ষ ব্যয়, আর যদি বেতন আগে লেখা থাকে তাহলে পরোক্ষ ব্যয়। তাহলে এই ক্ষেত্রে খেয়াল রাখবা, মজুরি ও বেতনের বেলায় কোনটা আগে লেখা আছে। যদি মজুরি আগে লেখা থাকে তাহলে এখানে মজুরি প্রায়োরিটি পাবে, মজুরি গুরুত্ব পাবে, আর মজুরি মানে হলো প্রত্যক্ষ ব্যয়। আর যদি বেতন আগে লেখা থাকে তাহলে বেতন প্রায়োরিটি পাবে, তাহলে বেতন হচ্ছে পরোক্ষ ব্যয়, তখন এটা হবে পরোক্ষ পরিচালন ব্যয়। এই বিষয়টা খেয়াল রাখবা। আয়কর, আয়করটা কোথায় যায় তোমাদের মনে আছে? আয়কর বিশদ আয় আর বিবরণীতে নিট নিট ভরপুর মুনাফা থেকে বাদ যাবে আয়কর। এই আয়কর নাকি? আরিমা, আয়কর কোথায় যাবে? স্যার সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না? সংরক্ষিত আয় বিবরণীতে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, তা আমি না, খেয়াল করো, তুমি ওই যে একটু গ্যাপ পড়ার কারণে এগুলো ভুলে গেছো। জি স্যার। আয়কর আর আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, তাহলে এই দুইটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। কোথায় যাবে? সংরক্ষিত সংরক্ষিত আয় বিবরণী। আয় বিবরণীতে। যদি আয়কর সঞ্চিতি বড় হয়, তাহলে আয়কর সঞ্চিতি থেকে আয়কর মাইনাস হবে যোগের ঘরে, যেখানে নিট মুনাফা বসে। আর যদি আয়কর বড় হয়, আয়কর সঞ্চিতি ছোট হয়, তাহলে বাদের মধ্যে গিয়া আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে। আর এই কাজটা হবে কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে। তাহলে কথাটা আমি আবার বলে দিচ্ছি, স্পষ্ট করে খেয়াল রেখো। রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি, এটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে।
এটা আরেকটা সহজ সমাধান আছে। আয়কর আর আয়কর সঞ্চিতির একটা সহজ সমাধান হচ্ছে, এটা কি যোগের মধ্যে যাবে না বিয়োগের মধ্যে যাবে, কার থেকে কার বিয়োগ হবে এটা যদি মনে না থাকে, তাহলে সহজভাবে একটা কাজ করতে পারো। সেটা হলো আয়কর সঞ্চিতি নিট লাভের লগে যোগ করে দিবা, আর আয়করকে বাদের মধ্যে লিখবা। আয়কর সঞ্চিতি যোগের মধ্যে লিখবা, আয়করকে বাদের মধ্যে লিখবা, তাইলে আর কোনো সমস্যা হবে না। আর তাহমিনা যেটা বলছিলা বিশদ আয় বিবরণী, ওইটা ঠিক আছে যদি এটা সমন্বয়ে থাকে। যদি সমন্বয়ে আয়কর সঞ্চিতি রাখার কথা বলা থাকে, যে আয়করের জন্য 20,000 টাকা বা 10,000 টাকা সঞ্চিতি রাখো, তাহলে সমন্বয়ের আয়কর সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা থেকে মাইনাস করে নিট মুনাফা বের করতে হয়। এই আয়কর সঞ্চিতি আবার চলতি দায়ের ঘরে লিখতে হয় আয়কর সঞ্চিতি নামে। দুই জায়গায় যাবে সমন্বয়ের আয়কর সঞ্চিতি। তাহলে ব্যাপারটা কি হলো, যে সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি থাকে, তাহলে একবার যাবে বিশদ আয় বিবরণীতে, সবার শেষে কর পূর্ব নিট মুনাফা থেকে বাদ যাবে, আরেকবার যাবে চলতি দায়ের ঘরে। আর আয়কর আর আয়কর সঞ্চিতি যদি রেয়াও মিলে থাকে, তাহলে এইটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। আমার মনে হয় তোমাদের এরপর মনে থাকবে। বুঝছো সবাই? জি জি স্যার। স্যার। ওকে, ভেরি গুড। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীতে। এটা সংরক্ষিত আয় বিবরণী যাবে বাদের মধ্যে, মানে বাদের কলামে লিখতে হবে। প্রাপ্য হিসাব, এটা হচ্ছে চলতি দায়। প্রাপ্য হিসাব এটা হচ্ছে চলতি দায় নাকি চলতি সম্পদ। চলতি সম্পদ? হ্যাঁ, ভেরি গুড। আমি সবকিছু বললে সব রাইট হবে এরকম নয়, ভুল বলে ধরতে হবে। হ্যাঁ, এটা প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ। শেয়ার মূলধন 6 লাখ শেয়ার 60 লক্ষ টাকা, এটা হচ্ছে আদায়কৃত মূলধন। বিক্রয় 12% ঋণপত্র 1/1/2018। বলতো ঋণপত্রের শোধরা কয়দিনের হবে? 1 বছরের। 1 বছরের। বাকিরা তোমরা বলো দেখি। স্যার 1 বছরে। 1 বছরের। কারিমা, কারণ মাইমুনা? এখানে জি স্যার 1 বছরের। হ্যাঁ, ভেরি গুড, সবারটাই রাইট, 1 বছরের। যেহেতু এটা 18 সালের জানুয়ারির তারিখ দেওয়া আছে, আর অঙ্কটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে, সুতরাং এখানে ঋণের শোধ হবে 1 বছরের। ঋণের শোধ আয় না ব্যয়? স্যার ব্যয়। কোন ধরনের ব্যয়? কোনো একটা ব্যয় স্যার। কোনো একটা ব্যয় করলে কি হবে? কোন ধরনের জানি স্যার, ওটা তো ভুলে স্যার গেছি। অপরিচালন। অপরিচালন ব্যয়। হ্যাঁ কারিমা, অপরিচালন ব্যয়, ভেরি গুড। ঋণের শোধ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের কতগুলা নাম আছে, মানে হাতে গোনা কয়েকটা ব্যয় অপরিচালন। ঋণের শোধ, মূলধনের শোধ, শিক্ষানবিশ ভাতা, হ্যাঁ, আগুনে বিনষ্ট ক্ষতি, এগুলো অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হয়। তো বিশেষ করে ঋণের শোধরা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে থাকে। ঋণের শোধ আর মূলধনের শোধ, শিক্ষানবিশ ভাতা, এগুলো অপরিচালন ব্যয়। পাশাপাশি শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের শোধ, শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের শোধ, এগুলো অপরিচালন আয়। অপরিচালন আয়, এগুলো খেয়াল রাখবা। প্রদেয় হিসাব চলতি দায়। সঞ্চিতি তহবিল, এটা মালিকানা সত্ত্ব। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, এটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যায়। আয়কর সঞ্চিতি, এটা কোথায় যাবে বলো দেখি? সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ আমি আবারও কথা বলে দিচ্ছি, আয়কর এবং আয়কর সঞ্চিতি যেটা রেওয়া মিলে থাকে, সেটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। আর যেটা সমন্বয়ে থাকে, সমন্বয়ে তো আর আয়কর থাকে না, সমন্বয়ে লেখা থাকে আয়করের জন্য 20,000 টাকা বা 10,000 টাকা, অথবা অথবা 15,000 টাকা, যাই কোনো অ্যামাউন্ট,
বলা থাকতে পারে যে নিট লাভের এত পার্সেন্ট, করপূর্ব নিট লাভের হতে পারে, করবাদ নিট লাভের হতে পারে, মানে যে টাকাটা উল্লেখ করবে না কেন সঞ্চিতির জন্য, এটা বলবে আয়করের জন্য সঞ্চিতি রাখো। সে আয়কর সঞ্চিতি আমরা বিশদ আয় বিবরণীতে যখন করপূর্ব নিট মুনাফা বের করব, এই করপূর্ব নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি মাইনাস করে দেব। মাইনাস করে দিলে বের হবে করবাদ নিট মুনাফা, বা শুধু নিট মুনাফা লিখতে পারো। শুধু নিট মুনাফা মানেই করবাদ নিট মুনাফা। সেই আয়কর সঞ্চিতিটা আবার চলতি দায়ের ঘরে লিখতে হবে আয়কর সঞ্চিতি নামে। এই ছিল আমাদের সামনে রেওয়া মিল। তো এখানে কতগুলো সমন্বয় আছে, সমন্বয়গুলো খেয়াল করো। সমাপনী মজুত পণ্য 8,25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। তো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে, এটা তোমরা জানো কি করতে হবে, এটা কাজ তোমরা সহজেই বুঝো। এটা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় বাদ দিতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় প্রত্যক্ষ ব্যয়ের যোগফল থেকে সমাপনী মজুত পণ্য এটাকে মাইনাস করতে হয়। শ্রমিকদের মজুরি 30,000 টাকা বকেয়া রয়েছে পক্ষান্তরে, এটা বৈষম্যেরও পক্ষান্তরে। পক্ষান্তরে ভাড়া 25,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে, ভাড়া 25,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। এই কাজগুলো বিক্রিত পণ্যের ব্যয় এবং বিশদ আয় বিবরণী করতে হয়। 3 নম্বরটি সমন্বয়টা বলা হয়েছে শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বলো তো এটা কোথায় যাবে? স্যার সংরক্ষিত আয় বিবরণীতে ঘোষিত লভ্যাংশ হিসেবে। কি লভ্যাংশ? লভ্যাংশের নামটা বলো, কি লভ্যাংশ হবে? স্যার ঘোষিত লভ্যাংশ হবে না? হ্যাঁ, ঘোষিত লভ্যাংশ বলতে পারো, ঘোষণাকৃত বলতে পারো, অথবা প্রস্তাবিত লভ্যাংশ বলতে পারো। 3টা নাম বলতে পারো এটার। হয় ঘোষণাকৃত বলতে পারো, ঘোষিত বলতে পারো, অথবা প্রস্তাবিত লভ্যাংশ বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে নতুন করে এবছরের জন্য লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এটা অনুমোদিত হইলে চূড়ান্ত লভ্যাংশ হিসেবে প্রদান করা হবে। এটাকে বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ। 4 নম্বর সমন্বয় বলছে নিট লাভের 50,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। নিট লাভের 50,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। বলো তো এটা কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীতে। তারপর সমন্বয় এখন 2বার যায় না, 2 জায়গায় তো যায় সমন্বয়ের জিনিস। পরে কোথায় যাবে আবার? এটা পরে আবার আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্বের ঘরে, সঞ্চিতি ও উদ্বৃত্তের ঘরে সাধারণ সঞ্চিতির সাথে যোগ হবে। সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল যেগুলো থাকে তার সাথে যোগ করতে হবে মালিকানা সত্ত্বের ঘরে। মানে দায় পাশে তো 2 ভাগে আমরা ভাগ করি, একটা মালিকানা সত্ত্ব, একটা দায়। দায়ের মধ্যে যেগুলো বলি আমরা দীর্ঘমেয়াদী দায় আর হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, দায় পাশে দায়ের যে ভাগগুলো হয়, দায়কে 2 স্টেপে লেখা হয়। একটা হলো মালিকানা সত্ত্ব, একটা হচ্ছে বহির্দায়, মানে দায়, মোট দায়। তো মোট দায় বলতে বহির্দায়কে বোঝানো হয়, সেটা দীর্ঘমেয়াদী ঋণ আর হচ্ছে চলতি দায়। আর মালিকানা সত্ত্বকে 2 ভাগে লেখা হয়, একটা শেয়ার মূলধন আর একটা সঞ্চিতি ও উদ্বৃত্ত। একটা হলো শেয়ার মূলধন আর একটা হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত, এভাবে লেখা হয়। তো তোমাদেরকে 3টা প্রশ্ন করা হয়েছে এখানে। প্রথম প্রশ্ন, ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে নিট মুনাফা 8,10,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। নিট মুনাফা 8,10,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে বলা হয়েছে বছর শেষে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তোমরা কি অঙ্কটা করতে পারবা বাসায়?
জি স্যার পারবো। জি স্যার, ইনশাল্লাহ। কিন্তু তোমাদের কিন্তু দুইটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ইয়েস না? সেটা ছিল 17 সালের রাজশাহী আর দিনাজপুর বোর্ডের দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, আমাকে দেখানোর কথা ছিল, তোমরা কিন্তু দেখাওনি। আসলে কি অঙ্কটা করেছিলে বাসায়, ইয়েস না? না স্যার, কেন? স্যার ভুলে গেছিলাম। হোমওয়ার্ক যদি ভুলে যাও ঘরে বসে অঙ্ক করবা। কারিমা করেছিলা? না স্যার, নেক্সট দিন মনে থাকবে, সমস্যা নাই। কারিমা অঙ্কটা করেছিলা হোমওয়ার্ক দুইটা? স্যার আমি তো এতদিন ক্লাস করিনি, তাই আমি কেন? জানিও না। তুমি তো গত ক্লাস করেছিলা। না স্যার, আমি এই সপ্তাহে তো ক্লাস করা হয়নি, আজকেই মনে হয় অ্যাকাউন্টিং ক্লাস করলাম। গত ক্লাসে স্যার রামিশা আমি তো করেছো, বাসায় ছিলাম না। রামিশা করেছো, ইয়াসনা করেছো। ইয়াসনা আর কেটা ছিল, আর কে ছিল? স্যার আর কে ছিল সেটা মনে নেই। তো আজকে যে অঙ্কটা দিলাম এখন, এই অঙ্কটা তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করো বাসায়। দেখো একদম সহজ অঙ্ক দিয়েছি, আমি শুধু এখানে গুরুত্ব দিচ্ছি ইজারা সম্পদের মূল্যটা বের করা। অতএব এই অঙ্কটা, বাকি কাজ সহজ আছে, তোমরা অঙ্কটা করবা, করে আমাকে দেখাইবা, বুঝছো? সবাই অঙ্কটা করে জি আমাকে স্যার। দেখাইবা। জি স্যার। তো এই ছিল রেওয়া মিল। আমি তো তোমাদের শেয়ার করে দিব, তোমরা কি স্ক্রিনশট নিবা এটার? জি স্যার, কেউ স্ক্রিনশট একজন নিয়ে রাখো না, পরে আমাকে গ্রুপে দিয়ে দিও। গ্রুপে তো আমি অঙ্কটা তোমাদের দিয়ে দিব, আমি এভাবে গ্রুপে তো পুরা অঙ্কের ভিডিওটা দিয়ে দিব। এটা ছিল সমন্বয়গুলো রেখে নিতে পারো। যদিও ক নাম্বার উত্তরটা আমি এখানে করে দিয়েছি, তোমরা তারপর নিজেরা করবা। এখানে খেয়াল রাখবা, আমি তো বারবারই বলতেছি যে সবসময় অঙ্কের তারিখ আর ইজারা সম্পদের তারিখ, এই দুইটা জিনিস খুব খেয়াল করবা। আমি এখানে আরেকবার তোমাদের স্মরণ করে দিই, যেহেতু 2016 সালের জুলাই মাসের 1 তারিখে ইজারা নেওয়া হয়েছে, আর আমাদের অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2018 সালে। তো যেখানে 31 ডিসেম্বরে হিসাব করা হয়, তো তোমার মনে রাখতে হবে প্রতি বছরই 31 ডিসেম্বরে হিসাব করা হয়। তার মানে 16 সালের ডিসেম্বরে একবার হিসাব করা হয়েছে, 17 সালের ডিসেম্বরে একবার হিসাব করা হয়েছে, আর 18 সালের ডিসেম্বরে আমরা এখন হিসাবটা করব, এটা এখনো করা হয়নি। তার মানে 1.5 বছরের হিসাবটা আগে অলরেডি অবলোপন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মানে ইজারার অবলোপন 1.5 বছর হিসাবভুক্ত হয়েছে। তো 10 বছরের মধ্যে যেহেতু 1.5 বছর হিসাব হয়ে গেছে, 1.5 বছর বাদ দিলে আর থাকে 8.5 বছর। এই জন্য আমরা এখানে 17 লক্ষ যে টাকাটা আছে, এটাকে 8.5 দিয়ে ভাগ করেছি। তো 8.5 দিয়ে ভাগ দিলে তুমি 1 বছরের টাকা পাইবা। তো যেহেতু 8.5 দিয়ে ভাগ দিলে 1 বছরের টাকা পাওয়া যাবে, আর আমাদের মোট সময় হচ্ছে এখানে 10 বছর, এই জন্য এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে তুমি পুরো টাকাটা পাইবা, 10 বছরের টাকা 2 লাখ টাকা, এটা পুরা ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য। তো যেহেতু 2 লক্ষ টাকা পাইলাম প্রারম্ভিক মূল্য, এটা ক নাম্বার উত্তর পেয়ে গেলা। এবার তুমি যখন বিশদ আয় বিবরণী করবা এবং আর্থিক অবস্থার বিবরণী করবা, তোমরা আমাকে একজনের উত্তর দাও দেখি, ইজারা অবলোপনটা কত লিখবা, দেখি তোমরা পারো কিনা। ইজারা অবলোপন কত টাকা লিখবা, একটু ক্যালকুলেটর বের করে বলো। তিন লাখ। 3 লাখ? না না না, তামিনা বলো, বুঝতেছি না স্যার, আপনিই বলে দেন। কারিমা বলো, তামিনা বলো, চেষ্টা করো। বলতে পারতেছো না? তুমি তো পারতা, তামিনা তো এটা পারতা, এই ক্লাস না করে ভুলে গেছো। আচ্ছা ইয়াসটা বলো, আমরা হিসাব করি কয়দিনের? আমরা স্যার হিসাব করি কয়দিনের? আমাদের হিসাব কালটা কয়দিনের? 10 বছর।
10 বছর হচ্ছে ইজারার মেয়াদ, ইজারার মূল্য। কিন্তু আমরা কি 10 বছর হিসাব একসাথে করি? আমরা হিসাব করি একটা কারবারের কয়দিনের হিসাব করি? 12 মাসের। 12 মাসের, মানে 1 বছরের হিসাব করি আমরা। আমাদের হিসাব কাল হচ্ছে 1 বছর। আমাদের হিসাব কাল সবসময় মনে রাখবা 1 বছর। যদি ও আচ্ছা, হ্যাঁ। যদি কম বেশি উল্লেখ না থাকে, বেশি তো হওয়ার সম্ভাবনা নাই, কোন কোন প্রতিষ্ঠান 6 মাসেরও করে থাকতে পারে, সেটা উল্লেখ থাকবে। উল্লেখ না থাকলে আমরা হিসাব করি সাধারণত 1 বছরের, 12 মাসের। তো যেহেতু আমরা 1 বছরের হিসাব করি, সেহেতু যেহেতু 2 লক্ষ টাকা হলো 10 বছরের, 2 লাখ টাকা হচ্ছে 10 বছরের, আর আমরা হিসাব করি 1 বছরের, এই 2 লাখরে তুমি 10 দিয়ে ভাগ দিবা। 2 লাখরে 10 দিয়া ভাগ দিলে তুমি পাইবা 20,000 টাকা। তার মানে 1 বছরে অবলোপন হবে, না 20 লাখ টাকা, তো 2 লাখ টাকা হবে। 20 লাখ টাকা আছে, তুমি 20 লাখ টাকারে 10 দিয়ে ভাগ দিলে তুমি 1 বছরে পাইবা 2 লাখ টাকা। তাহলে ইজারা অবলোপন হবে তোমার কাছে 2 লাখ টাকা। বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি এখন। কারণ 10 বছরের জন্য ইজারার মূল্য হয়েছে 20 লাখ। তো যেহেতু 10 বছরের জন্য মূল্য হয়েছে 20 লাখ, আর আমরা হিসাব করি হলো 1 বছরের, তাহলে 10 বছরে 20 লাখ হলে 1 বছরে কত হবে? এটাকে আমরা 10 দিয়া ভাগ দিব। 10 দিয়া ভাগ দিলে আমরা 1 বছরের টাকাটা পেয়ে যাব। তো 1 বছর টাকাটা পাইলে তুমি পাইবা যে 1 বছরে হয় এখানে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা তুমি লিখবা বিশদ আয় বিবরণীতে ইজারা অবলোপন নামে, লিখবা ইজারা অবলোপন নামে 2 লাখ টাকা। আবার আর্থিক অবস্থার বিবরণীতে গিয়া, আর্থিক অবস্থার বিবরণীতে গিয়া ইজারা সম্পদ লিখবা 17 লক্ষ টাকা বাদ অবলোপন 2 লাখ টাকা। তাহলে বর্তমানে মূল্য থাকবে 15 লক্ষ টাকা। আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদের ঘরে গিয়ে লিখবা ইজারা সম্পদ 17 লক্ষ টাকা বাদ অবলোপন 2 লক্ষ টাকা, তাহলে থাকবে 15 লক্ষ টাকা। আমার মনে হয় বুঝতে পেরেছো। জি স্যার। তাহলে ক, খ, গ। খ নাম্বার তো বলেছি সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী ছকটা এখানে আমার আঁকা আছে, অঙ্কটা তোমাদের আমি করে দেই নাই, তোমরা করবা। নিট মুনাফা লিখবা। এটা এটা এই অঙ্কে নাই, এটা এই অঙ্কে নাই। আয়কর সঞ্চিতি আছে, দেখো না আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? আয়কর সঞ্চিতি 1,45,000 আর আয়কর আছে হলো 2 লাখ, তাহলে আয়কর বড়। তাহলে এখানে এইভাবে করা যাবে না, এটা এই কাজটা করতে হবে নিচে। আগে লিখবো আয়কর, যেহেতু আয়কর বড় এটা এখানে লিখবা, আগে লিখবা আয়কর বাদ আয়কর সঞ্চিতি। আর যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে এখানে লিখবা আয়কর সঞ্চিতি বাদ আয়কর। তাহলে খেয়াল করতে হবে কোনটা বড়। আয়কর বড় হলে হবে বাদের মধ্যে, আর সঞ্চিতি বড় হলে হবে উপরে যোগের মধ্যে। আর আরেকটা বিকল্প উপায় কি বলেছি, যে যোগ বিয়োগের চিন্তা করা দরকার নাই, আয়কর সঞ্চিতি সরাসরি যোগের মধ্যে আর আয়কর লিখবো সরাসরি বাদের মধ্যে, তাহলেও হয়ে যাবে। এই কাজটা করলেও তুমি করতে পারবা। এবার লিখবা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ আর সঞ্চিত তহবিলে স্থানান্তর। এই অঙ্কের মধ্যে এইটা নাই, মানে আমি সবগুলো মোটামুটি লিখছিলাম যেগুলো থাকে আর কি সাধারণত। তো এইটা লেখার পরে তুমি পেয়ে যাবা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত, এটা তুমি পেয়ে যাবা। এইভাবে তুমি করতে পারবা সংরক্ষিত আয় বিবরণী। এরপরে তুমি এখানে পাইবা সম্পদ। সম্পদের মধ্যে আগে স্থায়ী সম্পদ দিয়ে শুরু করবা। স্থায়ী সম্পদের মধ্যে কল কবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র যা থাকে। ইজারা সম্পদ, সুনাম, এগুলো লাগবে স্থায়ী সম্পদের করে। লিখে এখান থেকে আবার অবলোপন থাকলে মাইনাস করবা। স্থায়ী সম্পদের পরে লিখবা বিনিয়োগ, বিনিয়োগের পরে লিখবা চলতি সম্পদ, চলতি সম্পদের পরে লিখবা তুমি অসম্মানিত ব্যয়। অসম্মানিত ব্যয় কোনগুলা? বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, দায় গ্রাহকের কমিশন, এগুলো বলে অসম্মানিত ব্যয়। এইভাবে তোমরা ক, খ, গ এই অঙ্কটা করে আমাকে দেখাইবা। কেমন? মন থাকবে সবার? জি স্যার। ওকে ফাইন। এবার বলো কার কোনো জি প্রশ্ন স্যার। আছে? নো স্যার। যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।